শাবাশ, ধর তক্তা মার পেরেক, ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে। দিছে দিছে দিছে, একদম জায়গা মতো দিছে। আমার খুব ভালো লাগছে, মাঝে মাঝে এরকম মুখের উপরে কিক মারতে হবে। কুকুর কামড় দিতে আসলেই মগুর দিয়া মাথা বাড়ি দিয়ে ভাঙ্গা ফেলতে হবে, ও লগের 10 কুত্তা ডরাইয়া দৌড় দিবে। খুবই আনন্দের খবর, ভালো খবর। এমনি হিতি নাচন না বড়ি দিছে আরো ঢোলে বাড়ি। ওনার টার্গেট যেটা ওইটা কইলাই ছাড়বে উনি। নিউ ইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট সুখবর আসছে। নিউ ইয়র্কে বসেই একটা দফা রফা হবে, এর সুফল পুরো জাতি পাবে। আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ানদের মূল সুখবর সেটা হচ্ছে 5টা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে। এখন ভারতও বলল, আওয়ামী লীগও বলল যে পশ্চিমারা জামাতকে নিয়ে চিন্তা ভাবনা করছিল। আজ ভারতীয় এক পত্রিকায় প্রকাশিত হয়েছে 80% মুসলমানের দেশ বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমেরিকার কোনো আপত্তি নেই। তুরস্ক বলছে বাংলাদেশে তারা অনেক মেল ফ্যাক্টরি, অস্ত্র কারখানা সহ বিভিন্ন কিছু করবে। এবার সোনার বাংলা কোন দিকে যাবে? 1971 সালের পর এই প্রথম একটা মহা সুযোগ এসেছে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে। দ্যাট ওয়াজ আনইমাজিনেবল, বাট এটা সম্ভব হচ্ছে। ডক্টর ইউনূস সরকার অবশেষে সফল। এই কাজটা 6 মাস পর সম্ভব হয়েছে, এটা একটা ঐতিহাসিক সফলতা। দর্শক, নানান মহল থেকে একটি কথা কিন্তু বারবারই বলা হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে তবে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এখন আপনাদের মতামতটা জানতে চাচ্ছি, আপনারা কি মনে করছেন? আপনারাও কি মনে করেন যে আসলে জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে, ছাত্রলীগকে পুনর্বাসন করতে পারে? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরই সাথে আপনি কি মনে করছেন যে আসলে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তারা? সেটিও জানাবেন। দর্শক, এরই সাথে সাথে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু সুসংবাদ বাংলাদেশের জন্য দিয়েছেন। তো দর্শক, হঠাৎ করে জাতিসংঘ থেকে কি কি সুসংবাদ দিয়েছেন সেগুলো আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন। দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মানে টাইমিংটা দেখেন, টাইমিংটা। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কেন্দ্র করে, কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার কপাল পড়েছে। আমরা যতটুকু গণমাধ্যমের বরাতে দেখলাম যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর, এই সকল কিছু যেন জব্দ করে কে? আমেরিকা। আর এই ঘোষণা কেন আসলো, কখন আসলো? যে এই সজীব ওয়াজেদ জয়ের যে প্রপার্টি আছে স্থাবর এবং অস্থাবর যুক্তরাষ্ট্রের মাটিতে, সেই সম্পত্তিগুলো যেন জব্দ করে, এই জন্য আমেরিকাতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, সংক্ষেপে MLAR, এটা পাঠাচ্ছে কে? দুর্নীতি দমন কমিশন, দুদক। অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে, যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে? আমেরিকা সরকারকে। কেন? যে সজীব ওয়াজেদ জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে নেয়। বা গণমাধ্যমে আসা রিপোর্টটি বলছে দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল, তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল 9 সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে MLAR পাঠাচ্ছে দুদক। অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে, আর এই সিদ্ধান্তের কপিটাই যুক্তরাষ্ট্রকে পাঠাচ্ছে। তো দুদকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সজীব ওয়াজেদের সম্পদ? জয়ের নামের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে 2টি বাড়ি আছে। এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় 2024 সালের 3রা জুন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় $38,79,560, যা বাংলাদেশি টাকায় প্রায় 45,47,73,661 টাকা। অন্য একটা বাড়ি কোথায়? ওইটাও ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত। 2014 সালের 5ই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল $9,96,875 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,83,87,406 টাকা। সব মিলিয়ে বাড়ির দুইটার মূল্য একত্রে হচ্ছে 53,21,61,000 টাকা। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত 8টি বিলাসবহুল গাড়িও রয়েছে। তো গাড়িগুলোর মধ্যে কি কি আছে? একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের, মানে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস 2015 মডেল, ম্যাকলারেন 720S 2018 মডেল, ল্যান্ড রোভার 2016, লেক্সাস GX 460,
2015 মডেল। এগুলো নিবন্ধিত সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের নামে। এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় 4,42,924 মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় প্রায় 5 কোটি টাকা। আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন। দুদকের নথিতে আরো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জয়ের নামে অন্তত 12টি ব্যাংক হিসাব এবং 6টি কোম্পানি রয়েছে। আর কোম্পানিগুলো কি? গোল্ডেন বেঙ্গল প্রোডাকশনস, তারপর হচ্ছে এলএলসি, প্রাইম হোল্ডিং এলএলসি, ওয়াজিদিন অজুরিস ক্যাপিটাল পার্টনার্স এলএলসি, ব্লু হেভেন ভেঞ্চার্স এলএলসি, ট্রুপে টেকনোলজিস এলএলসি। ব্যাংক হিসাবগুলোর মধ্যে 7টি, এসব কোম্পানির নামে 5টি সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত, যার মধ্যে একটি যৌথ হিসাবও খোলা আছে তার সাবেক স্ত্রীর সাথে। তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকার এখানে তথ্য সামনে এসেছে। তো দুদক বলছে জয়ের বিরুদ্ধে আয়কর রিটার্নে বিদেশি আয় গোপন, অননুমোদিতভাবে বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে। নিউ ইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট সুখবর আসছে। হ্যাঁ, সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে। নিউ ইয়র্কে বসেই একটা দফারফা হবে, এর সুফল পুরো জাতি পাবে। আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ানদের 6 রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন, একজন ইউএস থেকে জয়েন করেছেন, এটা স্বাভাবিক কোনো কারণ না। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোনো হিসাব নিকাশের সাথে মিলে না, কোনো প্রয়োজন নাই। মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা, একটা ঐক্যমতে বা দফারফায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত, এনসিপিকে একসাথে বসানো, আরো নানান গোষ্ঠীর সাথে পর্দার অন্তরালেও এদের আলাপ আলোচনা হয়, ডেফিনেটলি আমরা জানি। তো এগুলোর যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। সেখানে মূল সুখবর সেটা হচ্ছে জুলাই সনদ হবে, মানে জুলাই সনদ বাস্তবায়ন হবে। বিএনপি যেটা চায় যে জুলাই সনদ জাস্ট একটা রাজনৈতিক দলিল, এটা বাস্তবায়ন না হোক, কিন্তু না, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক থেকে সুখবর হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে। জামাত, এনসিপি, চরমোনা এরা যেটা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। নিউ ইয়র্ক থেকে যে খবরটা এসছে, জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন এই জায়গায় আমাদের একটা স্ট্যান্স আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের পর, লেভেল প্লেইং ফিল্ড করার পর যদি ফেব্রুয়ারিতে না, যদি ডিসেম্বরেও করতে পারে, কোনো আপত্তি নেই। এটা জামাত ইসলামী বলেছে, আমাদের নাগরিক সমাজের কথা এটা। তো এটা একটা সুখবর দর্শক, যে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছেন এবং বিএনপি, জামাত এদেরকে, এনসিপি এদেরকে একটা লাইন আনার জন্য যে তৎপরতা চলছে নিউ ইয়র্কে, তার মূল কথা, সার কথা, ডেভেলপমেন্ট এটাই। জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। এটা অবশ্যই সুখবর। ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ফ্রি ফেয়ার হতে পারে, কোনো সমস্যা নেই। যে আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে, এই আশঙ্কাটা কিছু কিছু কেটে যাচ্ছে। কারণ কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেজড হচ্ছে। যদিও বিএনপি হারার পরে কারচুপির অভিযোগ করবে, এটা করে কোনো লাভ নেই, যেরকম ডাকসুতি করছে। এই কান্নাকাটির কোনো তাৎপর্য নেই, এগুলো একদম ভ্যালুলেস। ইন্টারন্যাশনাল অবজারভাররা থাকবে, জাতিসংঘ, যুক্তরাজ্য থাকবে, সিসি ক্যামেরা থাকবে সব জায়গায়। এই জন্য টাকা পয়সার সংকট থাকলে ইউএনডিপি আরো অনেকে টাকা পয়সা দিবে। সবার মধ্যস্থতা, সবার চোখের সামনে একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে ডিটারমাইন্ড যে ফেব্রুয়ারি পার করা যাবে না। আবার এদিকে জামাত, চরমোনাই, এনসিপির কথা এটা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না। এখন সেটা মানার উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক কালবেলা এই বিষয়ে সুন্দর একটা রিপোর্ট করেছে, এটা একটু আমরা বিশ্লেষণ করবো। শীঘ্রই হবে জুলাই সনদ, ফেব্রুয়ারিতে নির্বাচন, বিশ্ব নেতাদের ডক্টর ইউনূস এটা জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এখানে অনেকে বলছেন যে ইউনূসের এত বৈঠক করার কারণ কি? আরে ভাই, যাই হোক, ওখানে দেখেন, ওখানে যত বিশ্ব নেতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন ডক্টর ইউনূসের দিকে, এবং তিনি সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। প্যারিসের মেয়র থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজা, রানী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক করছেন। এখন বলছেন যে প্যারিসের মেয়রের সাথে তার কাজ কি? না, এখানে শুধু জাতিসংঘগত কাজ না, বাংলাদেশের নির্বাচন, যত স্টেক হোল্ডার্স আছে, আর্থিক সহায়তা, বিভিন্ন মডেল গ্রহণ, অনেক বিষয় আছে, সংস্কারের মডেল। তো এই জন্য বিভিন্ন পক্ষের সাথে এনগেজ হতে হয়। এটা শুধু জাতিসংঘ সফর, এটা বাংলাদেশের রাজনীতির দফারফা করার একটা সফর। এই জন্য এই বৈঠকগুলো এটা তাৎপর্যপূর্ণ। ব্যস্ত সময় পার করছেন, সিরিজ দ্বিপক্ষীয় বৈঠক, বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা, আর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিচ্ছেন তিনি। দেখেন, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনীতি একটা প্রভাব রাখে। ব্যবসায়ীরা বিএনপিকেও প্রভাবিত করতে পারে, অনেক ক্ষেত্রে জামাতকেও পারে। অতএব এটাও তাৎপর্যপূর্ণ। পাকিস্তান, ইতালি, ফিনল্যান্ড, কসোভোর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিয়ে মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। সেটা তাৎপর্য। দেখেন, এই বিএনপি জামাতকে সাথে নিয়ে মার্কিন কোম্পানির সাথে কিসের কাজ? এটি নন স্টেট অ্যাক্টরস গুলো, প্রাইভেট সেক্টরস গুলোর যে প্রভাব রাজনীতিতে, এটা কাজে লাগাচ্ছেন প্রফেসর ইউনূস, দর কষাকষি বা বিভিন্ন ভাবে তাদেরকে এক জায়গায় বসাতে। এসব বৈঠক জুলাই সনদ স্বাক্ষর, সাংবিধানিক সংস্কার, ত্রয়োদশ সংসদ নির্বাচন, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
তার আগে নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার গত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবাদ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে তার সুবিধা মতো সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই যে মিথ ছিল হাসিনার, যে কত মিথ সব ভেঙে যাচ্ছে একেবারে, যে ট্রাম্প আসলে এই হবে সেই হবে, ট্রাম্প আসতেছে, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ট্রাম্প এসেছে কিছু হয়েছে, ওই গুজব দিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে। বাস্তবে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে, বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না। সবাইকে প্রফেসর ইউনূস জানাচ্ছেন, বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন, যাতে বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যেন উল্টাপাল্টা করতে না পারে। সার কথা একটাই, জুলাই সনদ হবে এবং জুলাই সনদের আলোকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সংবিধানে হাত দেওয়া হবে। সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধির সঙ্গে আলাদা বৈঠক করেন। এসব বৈঠকে সেসব দেশের সরকার প্রধানদের প্রধান উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শীঘ্রই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার মূল বিষয়গুলো নিয়ে প্রণীত জুলাই সনদ সই করবে এবং এটা সরকার বাস্তবায়ন করবে। আই রিপিট, জুলাই সনদ সই করা মানে বিএনপি যে থিওরি যে জাস্ট একটা দলিল হয়ে থাকবে, বাস্তবায়ন পরবর্তী সংসদ দেবে না, এই সরকারই বাস্তবায়ন করবে। বাস্তবায়নের গ্রান্টের ভিত্তিতেই সই হবে এবং ইনস্ট্যান্ট বাস্তবায়ন করা হবে সাথে সাথে। নতুন করে কোনো স্বৈরশাসক উত্থান রোধ যাতে হয়, আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ অর্থ বা বিরাজমান রূপান্তরের পথে অগ্রসর হবে বলেও তাদের জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 4 বিশ্ব নেতার সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধান, আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয় নেতারা একমত হয়েছেন। প্রফেসর ইউনূস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারেন, সংস্কার করে দিয়ে যেতে পারেন এবং সেদিকে যাচ্ছে, এটাকে আমরা সুখবর বলছি এই কারণে যে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার হয়তো বা আদায় হবে এবং ডাকসু নির্বাচনের পর সংস্কারের সম্ভাবনা বেড়ে গেছে এবং ইউনূসও সেই লন্ডন সমঝোতা থেকে কিছুটা পিছু হটা শুরু করেছে। তো এই জায়গায় যদি সংস্কার করতে পারেন, জুলাই সনদ বাস্তবায়ন করে দিয়ে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করে যেতে পারেন এবং প্রফেসর ইউনূস আর কিছু করা লাগবে না, জাস্ট রোহিঙ্গা সংকটের একটা ভালো রূপরেখা অ্যাটলিস্ট যদি দিয়ে যেতে পারেন এবং সেটা যদি পরবর্তীতে কার্যকর হয়, প্রফেসর ইউনূস আরেকবার নোবেল পুরস্কার পেতে পারেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনি জামাতের উপরে বারবার দোষ চাপাচ্ছেন, অথচ আপনি ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন যে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে চাই। আপনি জামাতের উপরে দোষ চাপাচ্ছেন যে ছাত্রলীগের ভোটগুলো জামাতকে দেওয়া হয়েছে, অথচ আপনি আপনার নেতা কর্মীদেরকে দিয়ে আপনি স্লোগান দিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এটি তো আমি বানিয়ে বলছি না, আপনার নেতা কর্মীরা স্লোগান দিয়েছে। এই শুনুন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আল্লাহ সাধারণ সদস্যের পক্ষে ধানের শীষে ভোট চাই। আগামী দিন আপনারা সবাই সাধারণ সদস্যকে ভোট দিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। স্লোগানটা দিয়েছে কে? এই যে বিএনপির এই নেতা স্লোগান দিয়েছে। তার বিরুদ্ধে কি বিএনপি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? না, নেয় নাই তো। আর দলীয় নেতা কর্মী এই কথাগুলো কখন বলে? যখন আপনার পরিবারে, যখন আপনি উঠতে বসতে খাইতে সমস্ত মুহূর্তে আপনার পরিবারের সামনে আপনি যে গল্পগুলো করবেন, যে কথাগুলো সেখানে প্রকাশ করবেন, আপনার সন্তান সন্ততি অন্য জনের কাছে গিয়ে সেই কথাগুলোই বলবে, সেই টোনেই কথা বলবে। তো এগুলো বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়। তারা এই চিন্তা ভাবনা করেই রেখেছে যে আওয়ামী লীগের ভোট তাদের দরকার, আর সেই আলোচনাগুলোই তো তাদের দলীয় নেতাকর্মীদের বেফাস বলতে চায় না, কিন্তু ওই যে স্লিপিং অফ টাং মুখ দিয়ে বের হয়ে যায়, তখন তাদের কিছুই করা থাকে না। এগুলো তাদের এই দলীয় নেতাকর্মীদের এই তৃণমূলের কথা নয়, এটি আপার লেভেলে আলোচনা হয়, সেই কথাগুলোর ছিটে ফোটা ওখানে যায়, যার কারণে তারা এটি বলে ফেলে। তাহলে এটি তো হলো না, আপনার কথার সাথে আর আপনার ট্যাগিং এর তো মিল পাওয়া গেল না। তো উৎপত্তি স্থল, ওই পশ্চাৎ বায়ুর দুর্গন্ধের উৎপত্তি স্থল তো জনগণ খুঁজতে শুরু করেছে যে ঘটনাটা কি। আপনি বলছেন ছাত্রলীগের ভোট শিবিরকে দিয়েছে, অথচ আপনি যখন ডাকসুতে কমিটি গঠন করেন, হল সংসদের 54 জন ছাত্রলীগের নেতাকর্মী থাকে আপনার কমিটিতে, আপনার নেতাকর্মীরা স্লোগান দেয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। আপনি ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়। আপনি বারবার উঠতে বসতে বলেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়। তাহলে এগুলো কেন বলেন? এগুলো আমরা বুঝতে পারি না। যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে এনসিপির নেতা, বিএনপি নেতা এবং জামাতের নেতাকে যদিও সুযোগ পায় নাই, কিন্তু বিএনপি এবং এনসিপি নেতাদের হেনস্থা করা হলো। জামাত তো খুব ভালোভাবে ওভারকাম করে গিয়েছিল পরিস্থিতিটা, জামাতের নেতার কাছেই কিন্তু ভিড়তে পারে এই আওয়ামী লীগের ওই দোষরগুলো। তারপরেও জামাত এবং এনসিপি মাঠে প্রতিবাদ জানালো, ওই ঘটনার প্রতিবাদ জানালো। আপনারা তো একটা বিবৃতিও দিলেন না। কই, আপনাদের বিবৃতি তো চোখে পড়ে নাই, কারণ আপনারা ভেবেছেন বিবৃতি দিলে যদি আওয়ামী লীগ অখুশি হয়। বরং বিএনপির নেতা এটি বললো যে না, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেনস্থার শিকার হয় নাই, অস্বীকার করলেন, বেমালুম অস্বীকার করলেন। এগুলো কি? অথচ আমরা তো দেখছি তৃণমূলে এখনো আওয়ামী লীগকে যেখানে বিভিন্ন জায়গায় ধাওয়া দিচ্ছে, আওয়ামী লীগকে ধরে পুলিশে দিচ্ছে, তাদের সমস্ত অপকর্ম রুখে দিচ্ছে, এই বিএনপি তৃণমূল পর্যায়ের নেতারাই দিচ্ছে। তো আপনার তৃণমূল চাচ্ছে কি আর আপনি করছেন কি? আপনি তো আপনার তৃণমূলকে ক্রমান্বয়ে হতাশ করছেন। ত্যাগী নেতাকর্মী যারা, বিএনপির যে সমস্ত ত্যাগী নেতাকর্মী আমরা যাদেরকে দেখেছি, যারা আওয়ামী লীগের দ্বারা 17 বছর ধরে ক্রমাগত নির্যাতনের শিকার হয়েছে এবং তারা তাদের বাড়ি ঘর, সন্তান সন্ততি, গৃহ, ব্যবসা সবকিছু হারিয়েছে, তারা কি ভুলে যাবে? তারা তো ভুলে যাবে না। অথচ আপনারা তাদের বিপক্ষে গিয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন আরেক রকম। 5টা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে, এই সুনামে একটা রিপোর্ট যুগান্তরে এসছে। কিন্তু যুগান্তর
এটি কোট করেছে এই সময় পত্রিকা কলকাতা, যেটা নিয়ে একটা তুলকালাম কাণ্ড। মির্জা ফখরুল বলছেন যে আমি ওই পত্রিকায় সাক্ষাৎকার দেইনি, কিন্তু ওদের কর্তৃপক্ষ কিন্তু এখনো সেই দাবির স্বীকার অস্বীকার কোনোটাই করেনি। যাই হোক, এটা হয়তো কি হয়েছে আসলে এই রহস্যটা বোঝা যাচ্ছে না। কিন্তু জামাতকে নিয়ে তারা রিপোর্ট করেছে এবং তাদের সাক্ষাৎকারের কয়েকটা পর্বে ছিল কি কারণে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করে, তার কিছু কার্যকারণ দেওয়া হয়েছে। এটা সত্য যে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর পশ্চিমা কূটনীতিকরা কোনো কোনো বৈঠক করছেন জামাতের সঙ্গে। একাধিকবার মার্কিন অ্যাম্বাসেডার, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, বর্তমান রাষ্ট্রদূত, তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে জামাত ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন। তারা কিন্তু একেবারেই মনে হচ্ছে যে অন্য রাজনৈতিক দলকে যেভাবে দেখে জামাতকেও সেভাবে দেখে। ওই আক্তার হোসেনের মতন ওই কোরআনা যে হাত বাড়াই দিল একজন নারী কর্মকর্তার মানে তার সাথে হাত মেলাবে না, এই টাইপের রাজনীতি সম্ভবত জামাত করে না। জামাত অনেক ফাস্ট, অনেক আধুনিক। কিন্তু তারপরও যেহেতু নামটা বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত, ফলে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা তাদের কম, এটা সত্য। কিন্তু যুক্তরাষ্ট্র এটাকে আমলে দিচ্ছে না। তারা মনে করে যে না, একটা ধর্মীয় রাজনৈতিক দলও প্রোগ্রেসিভ হতে পারে, আধুনিক হতে পারে, যদি তাদের সাথে সেই সম্পর্কটা গড়া যায়, সেই দলটা যদি সংগঠিত হয়, তাহলে সেই দলকে দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা যায় এবং সেই স্থিতিশীল একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে পারে, এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে। ভারত যদিও একেবারে এই জামাতের প্রতি এত বেশি ছিল, এই যে বলা হয় যুদ্ধ ট্রাইব্যুনাল, এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দিয়ে জামাতের নেতাদের ফাঁসির নেপথ্যে আসল মদত হচ্ছে ভারতের। ভারত এই কাণ্ডটা ঘটিয়েছে আওয়ামী লীগকে দিয়ে। এখন ভারতও মূল্য, আওয়ামী লীগও মূল্য। যা কি কারণে? 5টা কারণ। একটা কারণ, তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিক ভাবে অত্যন্ত সফল। কথাটা কি মিথ্যা? সত্য। 2, তাদের আচরণ খুব ভদ্র, সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে, ম্যানার্স খুবই ভালো। এটা কি মিথ্যা নাকি সত্য? আপনারা বিচার করেন। আমি আর বললাম না, বেশি বললে আবার দেখা যাবে যে বিএনপির লোকজন আমারে বলবে আবার জামাত, আর জামাতের লোকজন আমারে বলে বিএনপির দোষর। মহা বিপদে আছি ভাই সাংবাদিকতা স্বাধীনভাবে করতে গেলে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময় ভিন্ন পদক্ষেপ, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত। একদিক দিয়ে মিল আছে, কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি, বিরোধিতা করেছে, পাকিস্তানকে সহায়তা করেছে। ওই সময় স্বাধীনতার সময় বাংলাদেশের বন্ধু ছিল ভারত আর রাশিয়া, তো সেই অর্থে আবার জামাতের সাথে মিল আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। এটা খুব গুরুত্বপূর্ণ। একটা ধর্মীয় রাজনৈতিক দল হলো তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে, এটা হলো তাদের একটা ভরসার জায়গা। 5 নম্বর হচ্ছে ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। এটাও সত্য। তালেবানদের মতো অত গোড়া না। গোড়া হলে তো তারা বলতো যে না, কোনো নারী কর্মকর্তার সাথে আমরা বসবো না, তাদের সাথে হাত মিলাবো না, তা তো না। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা যদি হয়, তারা যদি ফেল করে তাহলে মানুষ ভোট দিয়ে করবে। আর যদি গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে যায়, তখন তারা চাপের মধ্যে পড়বে, আন্তর্জাতিক চাপ, দেশীয় চাপ। সুতরাং জামাতকে কেন সুযোগ দেওয়া হবে না? কেন তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না? আসলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এই দৃষ্টিভঙ্গি কেন? অনেক দিক দিয়ে একটা ফেভারেবল কন্ডিশনে আছে বোঝা যায় জামাত আমেরিকা দৃষ্টিতে। যদি এই সময় পত্রিকার রিপোর্টটা সত্য হয়, তাহলে বোঝা যায় যে পশ্চিমারা জামাতকে নিয়ে চিন্তা ভাবনা করছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।